গ্রামের একটি চায়ের দোকান, যেই চায়ের দোকানের চা ছিল সকলের কাছে ভীষণ প্রিয়। আর এই চা যিনি বানাতেন তিনি সকলের কাছে লালু কাকা নামে বিখ্যাত ছিলেন। খুব সুন্দর উনি দুধ চা বানিয়ে সকলকে দিতেন এবং গ্রামের মানুষেরাও কিন্তু লালু কাকার দোকানের চা খেতে ভীষণ পছন্দ করত। উনি সকালবেলা দোকান খুলতেন না, দোকান খোলা থাকতো বিকেল 4টে থেকে রাত প্রায় 10টা-11টা পর্যন্ত। এবং বর্ষা বা শীতকালে এই চায়ের জনপ্রিয়তা কিন্তু আরও বেড়ে যেত। কিন্তু লালু কাকার এই চায়ের দোকানের আড়ালে যে কি হতো সেটা কিন্তু গ্রামের মানুষ গুণাক্ষরেও কোনোদিন টের পায়নি। এবং সেই জায়গা থেকে ঘটে যায় একবার এক ভয়ঙ্কর ঘটনা। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদেরও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এই ঘটনাটা। তো চলুন আমি আজকের ঘটনা আপনাদের উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে আমি আপনাদেরকে বলে নিই, আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আলিপুরদুয়ার থেকে সুমন লিখে পাঠিয়েছে। ও যে ঘটনাটা আজকে শেয়ার করেছে এই ঘটনাটা ওর দাদুর থেকে শুনেছিল এবং ঠিক ও যেভাবে ঘটনাটা শুনেছিল ও সেভাবেই কিন্তু পুরো ঘটনাটা ইমেল করেছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো ঘটনাটা নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে পরিবেশন করি। তো আমি সেই চেষ্টাই করছি। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। আমি এই ঘটনাটা বলতে জায়গাটার এক্স্যাক্ট লোকেশানটা বলছি না, কারণ ও বলেছে যে এক্স্যাক্ট লোকেশানটা হয়তো বলাটা ঠিক হবে না। কিন্তু ওইখানেই একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে পুকুরিতলা। সেটা আলিপুরদুয়ারের কাছাকাছি একটি জায়গা। তো সেই পুকুরিতলা থেকেও কিন্তু মানে আরেকটু ভিতরে একটা গ্রাম আছে। তো সেই গ্রামের ঘটনা। আর এই সুমন যেটা ঘটনাটা লিখেছে সেটা ওর দাদুর থেকে শুনেছিল। তো দাদু সেই সময় ওই গ্রামেই থাকতেন। মানে পরবর্তী সময় ওরা আলিপুরদুয়ারের যে মেন সিটি সেখানে ওরা চলে আসে। কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল তখন ওনারা ওই পুকুরিতলা বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে আরও ভিতরে একটা গ্রাম রয়েছে, সেইখানেই উনি থাকতেন। তো ওই গ্রামে খুব মানে আর কি বিশাল লোকজন ছিল তা নয়, কিন্তু মোটামুটি গ্রামে লোকজন ভালোই ছিল এবং গ্রামটা কিন্তু খুব সুন্দর, একটা সবার সাথে সবার একটা খুব ভালো সম্পর্ক, একটা ঐক্যবদ্ধ ব্যাপার ছিল। এবার সেই গ্রামেই একজন একটি চায়ের দোকান চালাতেন এবং সে চায়ের দোকানটা যে চালাতেন সে কিন্তু খুব পুরনো চায়ের দোকান তা কিন্তু নয়। তো উনি একসময় অন্য কাজ করতেন, তো সেই কাজ ওনার চলে যায় এবং তারপর একটা ছোট্ট জায়গা নিয়ে উনি একটা চায়ের দোকান খোলেন। তো সকালবেলা উনি বিভিন্ন ছোটোখাটো কাজের সাথে যুক্ত থাকতেন এবং বিকেলবেলা 4টে থেকে উনি চা তৈরি করতেন। এবং এই লালু কাকা যে চা বানানো শুরু করেন, উনি এতটাই ভালো মানুষ ছিলেন যে কেউ যদি হয়তো কখনো কখনো বলতো যে একটা চা খাওয়া, পরে পয়সা দেবো, উনি কিন্তু কখনো না করতেন না, উনি খাইয়ে দিতেন চা। তো এইরকম করে যেহেতু আর উনি যে চাটা বানাতেন সেটাও কিন্তু খুব সুন্দর বানাতেন চা, মানে ওই তল্লাটে কোনো চায়ের দোকানে এত সুন্দর কড়া চা কিন্তু কেউ বানাতো না। তো সেই কারণের জন্য যখন থেকে উনি চা বানানো শুরু করলেন, চায়ের দোকান দিলেন, তো সেই সময় ওই চায়ের দোকান দেওয়া থেকে ওনার কিন্তু ওই গ্রামের মধ্যে সকলের মন জয় করতে কিন্তু ওনার খুব বেশি সময় লাগলো না। এত ভালো চা করতেন, ব্যবহারও খুব ভালো। আর সামনে যেরকম থাকে চায়ের দোকানে 2-3টে বেঞ্চ পাতা থাকতো, মানুষজন ওখানে এসে চা খেত, বিস্কুট খেত এবং একটা গল্প আড্ডা কিন্তু হতো ওই চায়ের দোকানের সামনে।
এবার গ্রামের দিকে এমনিতে খুব বেশি রাত অবধি লোকজন জেগে থাকে না, কিন্তু ওই চায়ের দোকানটা যেহেতু উনি 10টা সাড়ে 10টা অবধিও কখনো কখনো খোলা রাখতেন, শীতের দিনে কি গরমের দিনে সবসময় উনি খোলা রাখতেন, তো কেউ কখনো কখনো ভাবতো যে ঠিক আছে একবার চা খেয়ে আসি। তো এরকম করে মোটামুটি খুব রাত অবধি না হলেও 8:30 9টা অবধি কিন্তু লোকজন ভালোই থাকতো। তো এরকমভাবেই চলছিল এবং আশেপাশের সমস্ত মানুষের কাছে কিন্তু লালু কাকার চা আস্তে আস্তে বেশ বিখ্যাত হয়ে যায়, মানুষ খুব পছন্দ করতে থাকে। এবারে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে একদিন একটা অদ্ভুত বিষয় হয়, সেটা হচ্ছে যে এবং এই যে চা যে মানুষজন গ্রামের লোকজন খেতে আসতো এর মধ্যে কিন্তু সুমনের দাদুও ছিলেন, উনিও কিন্তু এই লালু কাকার হাতের চা খুব পছন্দ করতেন। আর একটা খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার বয়সী লোকেরাও কিন্তু ওনাকে মজা করে লালু কাকাই বলতো, মানে দাদা ঠাদা কেউ বলতো না, ওনার থেকে যারা ছোট তারা তো কাকা বলতো, ইভেন ওনার বয়সী লোকও কিন্তু ওনাকে লালু কাকা বলেই সম্বোধন করতো। এইরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, তো এরপরে একদিন যেটা হলো, লালু কাকার যেখানে চায়ের দোকানটা ছিল ঠিক তার কিছুটা দূরেই আর একটা লোক একটা চায়ের দোকান দেয়। এবার মোটামুটি বলা যেতে পারে পাশাপাশি দুটো চায়ের দোকান, আর গ্রামটাও যে খুব বিশাল বড় প্রচুর লোকজনের আনাগোনা তাও নয়। তো সবাই ওই লোকটাকে গিয়ে বলে যার এখানে লালু কাকার চায়ের দোকান আছে, তুমি আবার কেন চায়ের দোকান দিলে, তোমার চায়ের দোকান কি সেভাবে চলবে? তো লোকটা বলল যে না, লালু কাকা তো সকালে চা বেচে না, আমি মেনলি সকালেই বেচবো, বিকেলে খোলা রাখবো, যদি কোনো খদ্দের আসে আসবে, না হলে না আসবে, আমার কোনো অসুবিধে নেই। তো সবাই ভাবলো যে হ্যাঁ এটাও ঠিক, লালু কাকা তো সকালবেলা চা বেচেন আর লালু কাকা সকালবেলা টুকটাক কাজ করে, যেভাবে আর কি অন্য কাজ করে যেটুকু আর কি ইনকাম করা যায়। তো ওখানে গ্রামে প্রচুর লোকজন ছিল যা লালু কাকাকে খুব ভালোবাসতো। তো তারা গিয়ে লালু কাকাকে একদিন বললো যে দেখো একটা লোক তোমার এই গ্রামেরই একজন চায়ের দোকান খুলেছে, তো তুমি একটা কাজ করো, তোমার যা চায়ের বিক্রি হয় তুমি যদি সকালে চায়ের দোকানটা খোলো তাহলে কিন্তু তোমার ভালোই বিক্রি হবে, কারণ ওর দোকানে লোকে যদি সকালে চা খেয়ে যদি ভালো বলে বা ভালো যদি বাসে ওর চা, তাহলে কিন্তু তোমার চায়ের জনপ্রিয়তা কমে যাবে এবং তখন কিন্তু তোমার কেনাবেচাও কম হয়ে যাবে, তোমার লাভও কম হবে। এবার লালু কাকাকে যখন সবাই এই বুদ্ধিটা দিল যে তুমি সকালে কেন বেচছো না, তুমি যা টুকটাক কাজ করো তার থেকে তোমার হয়তো বেশি টাকা, তুমি সকালে যদি নিজের দোকানেই চাটা বেচো তাহলে হয়তো তোমার বেশি টাকাই পাবে। তো লালু কাকা তখন বলল যে না আসলে আমার সকালের দিকে তো অনেক কাজকর্ম থাকে, আমি যদি সকাল থেকেই দোকান করি তাহলে আমার হয়তো অসুবিধে হবে, মানে সেটা ব্যাপারটা শুধু টাকার নয়। তো সবাই একটু অবাক হলো যে কেন লালু কাকা সকালে সত্যি চা কেন করছে না। যাই হোক, তো ওই লোকটা চায়ের দোকান খুলে দেয় এবং সকালবেলা টুকটাক কিন্তু ওই লোকটার বিক্রি হতে থাকে চা, কিন্তু অবশ্যই তার হাতের চা কখনোই লালু কাকা যে চা বানাতো তার ধারে কাছেও নয়, কারণ লালু কাকা অসম্ভব ভালো চা বানাতেন। যাই হোক, তো মোটামুটি ওর ব্যবসাও সকালটা চলছে, বিকেলের দিকে সেরকম কোনো খদ্দের ওই লোকটার কাছে আসতো না, কারণ যেহেতু 4টা থেকে লালু কাকা দোকান খুলে দিতেন। এভাবে বেশ কিছুদিন চলল। এরপরে হঠাৎই একদিন সকালবেলা ওই যে অন্য যে লোকটা যে লালু কাকার দোকান থেকে কিছুটা দূরেই দোকান খুলেছিল সেই লোকটা বলছে, মানে তার দোকান আর কি যারাই খরিদ্দার আসছে যারাই চা খেতে আসে তাদের সবাইকে বলছে যে তোমরা বিকেলেও আমার দোকানে কেন চা খেতে আসো না। মানে এর আগে অবধি লোকটা কিন্তু খুব বিনীত ছিল, সে মেনেই নিয়েছিল যে সকালটাই ওর হয়তো বিক্রি হবে, বিকেলটা হয়তো সেরকম খদ্দের হবে না, যেহেতু লালু কাকা বহু পুরনো লোক, ও সবে খুলেছে এবং লালু কাকার চাটাও খুব ভালো খেতে। তো তখন লোকগুলো বলছে যে দেখো আমাদের তো বিকেলে বা সন্ধেবেলা যদি বেরোই তাহলে তো লালু কাকার হাতের চাই আমরা খাই, তো তুমি কেন বলছো যে তোমার এখানে চা খেতে, আর তুমি দোকানটাই বা খুলেছো কেন? তো তখন লোকটা একটুখানি মানে মনক্ষুণ্ণ হয় এবং লোকটা বলে যে এরপরে আমার কাছেই বিকেলের চাটাও খেতে হবে। আর ব্যাপার হচ্ছে যে ওখানে একটা বাজার ছিল, ওই গ্রাম থেকে বেরিয়েই একটা মানে বাজার এলাকা বলতে সেভাবে তো বাজার হতো না কারণ হাট বসতো, কিন্তু ওই যে সমস্ত জায়গায় আর কি 4-5টা দোকান, ওটাই ওরকম বাজারের মতো এলাকা। তো সেখানে আবার একজন চা বেচতো, সে অনেক পুরনো, লালু কাকার থেকেও বেশি পুরনো। তো সেই লোকটা কিন্তু কখনো লালু কাকার নামে কখনো কোনো খারাপ কথা বলেনি বা এমন কোনো কথা বলেনি কখনো যে যেটা থেকে বোঝা যায় যে ওর লালু কাকার উপরে কোনো হিংসে আছে। কিন্তু এই যে লোকটি যে লালু কাকার দোকানের কাছাকাছি দোকান খুলেছে সেই লোকটা প্রথমে ঠিকঠাক থাকলেও পরবর্তী সময় লোকটার কাছে যেই যেত তার কাছে লালু কাকারও নিন্দে করতো যে লালু কাকা ভালো ভালো দুধ ইউজ করে না চায়ের ক্ষেত্রে, খুব নিম্নমানের চা পাতা ইউজ করে চা করে, এবং লোকজন গ্রামের লোকজন কিন্তু বুঝতে পারতো যে এর হয়তো মনে হচ্ছে যে লালু কাকার দোকান চলে বলেই ওর বিকেলের দোকানটা চলছে না। এবারে যাই হোক, এরকম একটা ব্যাপার হতে থাকলো এবং লোকজন কিন্তু ওর দোকানে যাওয়ারও কমিয়ে দিল, ওই লোকটার দোকানে।
এবারে একদিন হঠাৎ করেই মানে বিকেলবেলা লালু কাকা এসে যখন নিজের দোকানটা খুলেছে, খুলে না উনি খুব অবাক হয়ে গেছেন এবং উনি একেবারে মাটিতে শুয়ে পড়ে উনি প্রচণ্ড কান্নাকাটি করছেন। তো আশেপাশের লোকেরা ছুটে এসছে যে কী হয়েছে লালু কাকা, তুমি এরকম করছো কেন? তো তখন লালু কাকা বলছে যে আমি আসলে আমার দিনে আর কি যতটুকু টাকা দরকার পড়ে আমি ততটুকু টাকা মানে সারা ওই বিকেল থেকে রাত অবধি চা বেচে যতটুকু আর কি টাকা হয় তার মধ্যে থেকে যতটুকু টাকা ওনার দরকার থাকে উনি ততটুকুই টাকা নিয়ে বাড়ি চলে যান। বাকি ওনার যে একটা ছোট্ট বাক্সের মধ্যে, ওটাকে মানে ক্যাশ বাক্সের মতোই, একটা ছোট্ট কাঠের বাক্সের মধ্যে উনি টাকাটা রাখতেন। তো সেই টাকা সমেত কাঠের বাক্সটা উনি প্রত্যেক দিনই দোকানেই রেখে দোকান বন্ধ করে যেতেন। এইবার উনি আজকে যখন এসেছেন বিকেলবেলা নিজের দোকানটা খুলতে, উনি এসে দেখছেন যে ওনার সেই কাঠের বাক্সটা ভেঙে পড়ে রয়েছে, মানে ভিতরে যা টাকা পয়সা ছিল সেটাকেও নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। আর দোকানটাও যে উনি তালা দিয়ে গেছিলেন উনি বুঝতে পারেননি, তালাটা ভেঙে জাস্ট কেউ ঢুকে আবার দরজা কপাট বন্ধ করে যাতে বাইরে থেকে দেখে ফট করে কেউ বুঝতে না পারে সে চলে গেছে। সবাই তো খুব অবাক যে লালু কাকার দোকানে কে ডাকাতি করলো। আর মানে লালু কাকা খুবই স্বল্প মূল্যে ভালো চা বেচতেন এবং একবার ধরুন কেউ চা নিচ্ছে, তারপরে কেউ যদি বললো লালু কাকা আরেকটু চা দেবে, তো উনি কিন্তু ফ্রিতেই সেই চায়ের ভাতটা আবার রিফিল করে দিতেন। তার জন্য কিন্তু উনি আর একটা এক্সট্রা চায়ের দাম কিন্তু কখনোই ধরতেন না। আর ভাবছে যে গ্রামে বড় দোকানও রয়েছে কিছু কিছু, সেখানে চুরি না করে কেউ লালু কাকার দোকানে কেন চুরি করবে? এটা তো ঠিক না। আর গরিব মানুষ, সে একটু চা বেচছে, তার থেকে তার এভাবে জিনিসপত্র চুরি হয়ে যাবে, এটা তো খুব বাজে ব্যাপার। যাই হোক, তো সব লোকজন অবাক হয়ে গেল। লালু কাকাকে বললো তুমি চিন্তা করো না, আমরা দেখছি কি করা যায়। তো গ্রামের এক দুজন বয়োজ্যেষ্ঠ লোকটোক আসে এবং তারা লালু কাকাকে খুবই সামান্য কিছু টাকা দেয় এবং দিয়ে বলে যে তোমার রোজের তো একটা চায়ের খরচা আছে। যেহেতু লালু কাকা মানুষকে প্রচুর হেল্প করতেন, মানে অনেকেই অনেক সময় ফ্রিতে চা খেয়ে যেত বা অনেকে বলতো আজকে বিস্কুট খাওয়ার পয়সা নেই, তো লালু কাকা এমনিই পয়সা দিয়ে দিত। তো সবাই মিলে একটু একটু করে টাকা দিয়ে খুবই যৎসামান্য কিছু টাকা লালু কাকার হাতে দেয় এবং লালু কাকাকে বলে যে তুমি না এরপরে ক্যাশ বাক্সের মধ্যে কোনো টাকা রেখে যেও না, তোমার যা যেটুকু হবে তুমি নিয়ে যেও। এবার ওনার তো খুবই মন খারাপ যে ওনার মানে যে মানুষটার কাছে তার মানে কষ্টার্জিত, সে যত সামান্যই হোক না কেন সেই টাকাটা তো তার নিজের কষ্টার্জিত রোজগারের টাকা, সেই টাকা যদি এভাবে চুরি হয়ে যায় কার ভালো লাগে? যথারীতি ওনারও খুব খারাপ লাগছিল। এবার গ্রামের লোকেরা যারা ছিল তারা মনে মনে ভাবলো যে এই কাজটা কে করতে পারে। মানে লালু কাকার সাথে কারোর কোনো শত্রুতা নেই, লালু কাকার মতো মানুষ হয় না, তো তার সাথে কে এরকম করবে? এবং যে করেছে সে যে ইচ্ছাকৃত করেছে সেটা বোঝা যাচ্ছে, কারণ সে বড় দোকানে গেলে অনেক বেশি টাকা পেতে পারত, সেটা না করে লালু কাকার দোকানে এসে সে কেন চুরি করতে যাবে? তো এই সমস্ত বিষয়ের মধ্যে গ্রামের কিছু কিছু মানুষ ভাবলো যে ওই যে ব্যক্তি লালু কাকার দোকান থেকে দু তিনটে দোকান পরে যে দোকান খুলেছে কিছুটা দূরে, তো সে রিসেন্ট কিছুদিন মানে এই ঘটনা ঘটার কিছুদিন আগে থেকে তার মুখে লালু কাকার সম্পর্কে কিছু টুকটাক বিরূপ কথা কিন্তু অনেকেই শুনেছিল। উনি অনেককেই বলতেন যে লালু কাকার চায়ে কি স্বাদ হয় জানো, লালু কাকা কত বাজে পচা দুধ ব্যবহার করে চা করতে গেলে, নিম্নমানের চা পাতা ইউজ করে, এসব অনেক কথা সে বলতো। তো তাদের মনে মনে একটা আর কি একটা চিন্তা আসে যে এই কাজ ওই লোকটা করে থাকতে পারে। ওর একটা খুব হিংসে আছে, যেহেতু ওর দোকানে সকালবেলাটা যদি বা দু চারটে লোক হয়, বিকেল থেকে তো কোনো লোকই হয় না, হয়তো সে রেগে গিয়ে করেছে। এবার যেহেতু এটা কেউ দেখেনি সরাসরি তার কাউকে বলা যায় না, তো সবাই মিলে ভাবলো যে না এবার ওকে আর না একটা কিছু বলতে হবে। মানে এই ঘটনাটা আমি বলছি আজ থেকে বেশ অনেক বছর আগেকার কথা। তো তখন মানুষ মানে মানুষের আর কি এরকম যখন মানুষের বিপদ শুনতো সবাই কিন্তু আশপাশ থেকে খুব মানে ঝাঁপিয়ে পড়তো। আর বিশেষত এরকম ভালো মানুষ, নিরীহ যারা মানুষ ছিল তাদের হয়তো আরও 10টা মানুষ তো কথা বলবেই। তো সবাই মিলে ভাবলো যে না ওই দোকানটায় গিয়ে ওকে একটুখানি বলে আসতে হবে যেন ও এরকম কাজ আর না করে। মানে সবাই পুরো নিশ্চিত, যাকে বলে বেশ কিছু মানুষ পুরো নিশ্চিতই হয়ে গেল যে এই কাজ একমাত্র ও করেছে। যাই হোক, তো হঠাৎ করেই ওরা যায় ওর দোকানে পরের দিন এবং সকালবেলা ও দোকান খুলছে, তো দোকান খুলতে 10-15 জন মিলে যায় ওই লোকটার কাছে এবং গিয়ে বলে যে সরাসরি জিজ্ঞেস করে যে তুমি কি লালু কাকার দোকান থেকে কি এই ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছো? যথারীতি লোকটা বলে যে সব কি উল্টোপাল্টা বলছেন, আমি কেন লালু কাকার দোকানে চুরি করতে যাবো, আমি তো কিছু করিনি। তো এরকম করে সেখানে একটু বাগবিতণ্ডা হয়, কিন্তু যেহেতু কারোর কাছে কোনো প্রমাণ ছিল না তারা খুব বেশি চেস করতে পারেনি।
এবার এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে কিন্তু ওই লোকটার মনে রাগটা আরও বেড়ে গেল। এবার সেই লোকটা কি করেছে, একদিন বিকেলবেলা যখন লালু কাকা দোকান খুলেছে, তো দোকানে যেটা হয় যে ওনার তো খুব বিশাল বড়, এখন যেমন বড় বড় ডেচকিতে চা ফুটিয়ে চা হয়, কিন্তু সেই কালচারটা কিন্তু আগে ছিল না। মানে আমি যখনকার কথা বলছি সেই সময় কিন্তু এখন যেমন একটা বিশাল বড় অ্যালুমিনিয়ামের ডেচকি হোক, বা আমি লাস্ট কলকাতায় যখন অনেক কয়েক বছর আগে ছিলাম তখন আমি দেখেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে পেতলের পাত্রেও এখন চা ফুটিয়ে দেওয়ার একটা বেশ কালচার এসেছে। তো তখন তো ওরকম ছিল না, তখন কি হতো, অ্যালুমিনিয়ামের সসপ্যানে, বড় বড় সসপ্যানে চা ফুটাতো, এবং বাকি যে দুধগুলো থাকতো সেটা একটা আলাদা পাত্রে পরিষ্কার দুধটা রাখা থাকতো চায়ের জন্য। এবারে কি হলো যে ওই লোকটি, সেই লোকটি আসে, যার মানে দোকানে আর কি সবাই গিয়ে বলে যে তোমার লালু কাকার উপরে তোমার বড় হিংসে, তুমি হয়তো ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছো। তো সেই লোকটা হঠাৎ করেই ওরকম বিকেলের টাইমে যখন দোকানে বেশ লোকজন রয়েছে, কিছু লোকজন আর কি রয়েছে, সে লালু কাকার দোকানে আসে, এবং লালু কাকার দোকানে এসে লালু কাকাকে সরাসরি বলছে যে তুমি কি গ্রামের লোকেদের বলেছো যে আমি তোমার দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছি? তো লালু কাকা তো অবাক। লালু কাকা বলছে আমি তো কাউকে কিছু বলিনি, আমি কি করে বলবো, আমার টাকা চুরি গেছে আমি এটুকু জানি, আমি তো আর তোমাকে দেখি না, আর আমি কাউকে গ্রামের লোককে বলিও নি যে আমি তোমাকে সন্দেহ করছি। তো যাই হোক, তো সেই সময় লোকটা বলে যে দেখ, মানে একটুখানি ভালো ব্যবহারই করে লালু কাকার সাথে, বলে যে না আমি কিন্তু এরকম কিছু করিনি লালু কাকা, তুমি আমাকে, আমার উপরে কিন্তু সন্দেহ করো না। তো এই করতে করতে মানে লালু কাকাকে বলছে বাহ, তোমার তোমার এত এত দুধ যে তুমি এনে রেখেছো, তোমার এই সব দুধ চা করতে লেগে যাবে বলো? লালু কাকা বলছে হ্যাঁ, লেগে যাওয়ারই কথা, মোটামুটি আমি প্রত্যেক দিন এই পরিমাণ দুধেরই চা করি, মোটামুটি উঠেও যায়, লাস্টে হয়তো 2-3 কাপ ফেলা যায়। তো দেখে না মানে একটা কীরকম, আমরা অনেক সময় বলি না যে অমুকে নজর দিয়েছে, অমুকের নজর লেগে গেছে, এগুলো আমরা হয়তো অনেক সময় মানে আমাদের মনে হয় জাস্ট একটা মন গড়া কথা হিসেবে আমরা বলে দিই, কিন্তু এগুলো যে সত্যি সত্যি কিছু কিছু ক্ষেত্রে সত্যি কিন্তু এগুলো ফলপ্রসূ হয়, কারোর নজর লেগে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, ওকে হয়তো কেউ কিছু করতে দেখেনি, বা দুধের মধ্যে যে কিছু কেউ মিশালো বা কিছু করলো সেটা কিন্তু দেখেনি, কিন্তু ওই যে সেই সময় একটা মানে অ্যালুমিনিয়ামের সসপ্যান উনি যে চা করছিলেন, তো সেই চা কয়েকজনকে দিয়ে তো শেষ হয়ে গেল, আবার যখন নতুন করে চা বসানোর জন্য ওই দুধের ডেচকি থেকে দুধ ঢেলে যখন উনি চায় বসান, সঙ্গে সঙ্গে কিন্তু ওই দুধটা কেটে যায়। এবং শুধু ওই দুধটুকু কাটে তা নয়, ওই ডেচকির মধ্যে যতটা দুধ ছিল খুব অদ্ভুত রকমভাবে, খুব অবিশ্বাস্যভাবে পুরো ডেচকির দুধ কিন্তু কেটে যায়, এবং তারপরে দুধটা উনি মানে একজনকে বলে রাখে, সেই নির্দিষ্ট সময় সে দিয়ে যায়, এবং সেই লোকই প্রত্যেক দিন ওনার দোকানে দুধ দেয়। কোনো দিন কিন্তু এই দুধ কাটার মতো ঘটনা ঘটে না, কিন্তু সেই দিন পুরো দুধটা কিন্তু একের পর একের, মানে উনি যখন চা চাপিয়েই যাচ্ছেন উনি দেখেন দুধটা কেটে যাচ্ছে বারবার, মানে ওই ডেচকিতে যতটা দুধ ছিল পুরো দুধটাই আলটিমেটলি কেটে যায়, এবং তারপরে ওনার দোকানে যারা আসে কেউ চা পায়নি। তো ভাবুন একবার বিষয়টা কতটা মানে খারাপ একটা বিষয়। তো লালু কাকারও খুব মনটা খারাপ হয়ে গেল যে আজকে কি হলো, প্রথম কয়েকবারই চা করতে পারলাম, তারপরে আর চা হলো না। মানুষজনও মনক্ষুণ্ণ হয়ে ফিরে গেল, এবং ফিরে গিয়ে কেউ কেউ আবার ওই লোকটার দোকানে, যে আর কি কিছু দূর গিয়ে চা দোকান খুলেছিল, তার দোকানেই কেউ কেউ চা খেয়েছে। এবার এই পুরো বিষয়টার মধ্যে এই সুমনের যে দাদু ছিলেন তিনি লালু কাকাকে খুব ভালোবাসতেন, কারণ অনেক সময় লালু কাকা ওনাকে মানে ভালো 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 কথা বলতেন। এক দু সময় উনি হয়তো টাকার ব্যাগ আনতে ভুলে গেছেন, ওনাকে চা বিস্কুট খাইয়েছে, কখনো বলেছে না না তোমাকে পয়সা দিতে হবে না, এরকম প্রচুর ছিল। তো উনি না মানে পুরো বিষয়টায় মানে সুমনের দাদুর না খুব অবাক লাগে যে ও আজকে দোকানে এলো আর আজকেই দুধগুলো কেটে গেল, এটা কি করে হয়। যাই হোক, তো এইভাবে যখন মানে হয়, তখন সবারই মনে ওই লোকটার উপরে গিয়ে একটা রাগ পড়ে, যে ও এসে নিশ্চয়ই দুধের মধ্যে কিছু হয়তো কথায় কথায় কিছু একটা মিশিয়ে দিয়েছে, যার জন্য পুরো ডেচকির দুধটা কেটে গেছে। এইবারে লালু কাকার দোকানের অদূরেই যে লোকটি চায়ের দোকান খুলেছিলেন তার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি, কারণ এবারে ঘটনাটা যেদিকে মন নেবে, সেই মন নেওয়ার আগে আপনাদের এই লোকটার সম্পর্কে জেনে নেওয়াটা একটু দরকার। তো এই যে লোকটা ছিল, লোকটার নাম ছিল বিশু। তো এই বিশু বলে লোকটা যখন চায়ের দোকান খোলে, সে কিন্তু গ্রামের যে খুব পুরনো লোক তা কিন্তু নয়, ঠিক আছে। সে বলে যে ওই গ্রামে তার আদি বাড়ি ছিল, তার দাদু ঠাকুমা এরকম কেউ থাকতো, কিন্তু ওই লোকটা
মাত্র চায়ের দোকান খোলার মাস কয়েক আগেই ওই গ্রামে আসে, এবং সে গ্রামে এসে একদম গ্রামের শেষ প্রান্তের দিকে একটা ছোট্ট ঘরে থাকতো। লোকটা কিন্তু বিয়ে করেনি, বা তার বাবা মা বা তার ফ্যামিলির আরও কেউ কে কোথা থাকে কিচ্ছু জানে না। এবার বিশু বলে লোকটা একটু অদ্ভুত টাইপের ছিল। উনি মানুষের সাথে একটু কম কথা বলতো, মানে লালু কাকা যেমন সবার সাথে খুব মিলে মিশে কথাবার্তা বলা সমস্ত কিছু যখন করতেন, এই বিশু কিন্তু অতটা কথা বলতো না, মানে খুব কম কথা বলতো। এবারে আস্তে আস্তে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে গ্রামের মধ্যে অনেকেরই হঠাৎ হঠাৎ করে খুব শরীর খারাপ হওয়া শুরু হলো, এবং সেই শরীর খারাপ যে হওয়াটা শুরু হয় সেটা খুব সাডেন হতো, কোনো কারণ নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে কারোর প্রচণ্ড ঘরে জ্বর হয়ে গেল পরিবারে কারোর, অথবা কারোর হয়তো প্রচণ্ড পেট খারাপ, তার কিছু কোনো কারণ নেই, বা এমন নয় যে সে কিছু খারাপ খেয়ে নিয়েছে এরকম। আর যখন যার পরিবারে কিছু একটা ঘটছে, মানে সে সুস্থ হচ্ছে, আবার আর একজনের শুরু হচ্ছে পরিবারে, সে যদি বা কোনো রকম একটু সুস্থ হচ্ছে, পরিবারের অন্যজনের আবার সেইটা হয়ে যাচ্ছে। এটা হলো। আর দ্বিতীয় আর একটা বিষয় হওয়া শুরু হলো, সেটা হচ্ছে যে গ্রামের মধ্যে না, মানে কোনো মেয়ে হোক বা ছেলে হোক, বিয়ে হতে না খুব সমস্যা হওয়া শুরু হলো। মানে আমি যেটা বলতে চাইছি যে ওই গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হতে কিন্তু বেশ সমস্যা শুরু হলো। মানে বিয়ে হয়তো ঠিকঠাক হয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে বিয়েটা ভেঙে যাচ্ছে। সেটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয়, ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে। ওই গ্রামের মধ্যে এইরকম হঠাৎ হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার, গ্রামটা যে খুব বড় গ্রাম তা কিন্তু নয়, ফলে সবাই সবাইকে চিনত, সবাই সবার বাড়ি ঘরের বিষয় সম্পর্কে জানে। তো এরকম না বারবার হতে থাকলো। এবার এই বিষয়টা যখন হতে থাকে আস্তে আস্তে, তো তখন থেকে বিশুর মধ্যে কিন্তু একটা অন্য রকমের ব্যাপার দেখা যায়। সেটা হচ্ছে যে বিশু এই বিষয়গুলো নিয়ে না ওর চায়ের দোকানে যা কজন আসতো আর কি, তাদেরকে খুব বলতো যে গ্রামে এরকম হচ্ছে, শরীর খারাপ হচ্ছে লোকের, বাড়ির ছেলেদের মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, কি অদ্ভুত বিষয়। এবং ও আস্তে আস্তে লালু কাকার দোকানের চা যে লোকজন যে খেত, সেই বিষয়টা নিয়ে সে বলতে থাকে যে তোমরা কি যে লালু কাকার দোকানে চা খাও, ওখানে চা টা খেও না, হয়তো দেখবে যে সেখান থেকে চা খেয়েই হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই শরীর খারাপ বাড়ির মধ্যে সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। এবার বিশুর উপরে অনেকেরই একটু রাগ ছিল, যেহেতু সে লালু কাকাকে প্রথম থেকেই লালু কাকার চায়ের বিষয়ে সে খারাপ খারাপ কথা বলতো কখনো কখনো। কিন্তু যখন এই ঘটনাটা মানে বেশি বেশি করে শুরু হয়, যে পরিবারে গ্রামের মধ্যে যারা চা খেতে আসে তাদের হয়তো পরিবারের কেউ হট করে কেউ শরীর খারাপ হয়ে গেল, এরকম ঘটনাগুলো যখন বারংবার ঘটছে, তো গ্রামের মধ্যে কিছু লোকজন জড়ো হয়ে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলছে, এবং তারা প্রত্যেকেই একটা বিষয়ই জোর দিয়ে বলছে যে বিশু বারবার এই বিষয় নিয়ে কেন কথা বলে। মানে লালু কাকার দোকানে যখন ওরা চা খেতে যায় তখন কিন্তু লালু কাকা এসব নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা বলতো না, কিন্তু যখনই বিশুর দোকানে কেউ যায়, বিশু কিন্তু এই বিষয়ে সবাইকে বলে, এবং কাউকে কাউকে সরাসরি বলছে যে তোমরা লালু কাকার দোকানে আর যেও না। এবার আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে বললাম যে ঘটনাটায়, যে লালু কাকার দোকানে একবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে গেল, এবার এই সব কিছু মিলিয়ে কিন্তু এই বিশুর দোকানের বিশুর উপরে কিন্তু গ্রামের একাংশের, মানে বলা যেতে পারে 50-60% লোকেরই একটা রাগ ছিল। তারা ভাবতো যে যেহেতু লালু কাকার দোকানটা অনেক বেশি চলে, অনেক মানুষজনে যাতায়াত, ওর দোকানে অতটাও তো চলে না, তো স্বাভাবিকভাবেই হয়তো সেটা ওর একটা হিংসের কারণ, সেই জন্য নানান কথাবার্তা সবসময় বলে বেড়ায়। তো সবাই ভাবলো যে না, এটা তো ঠিক ব্যাপার নয়, এটা একদমই ঠিক নয়। তো সবাই ভাবলো যে এবারে বিশুকে না একদিন মানে বলতে হবে, বিশু তাহলে কিছু করছে না তো, বিশুর জন্যই হয়তো সবার শরীর টরীর খারাপ হয়ে পড়ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা বিশুর দোকানে চা খাচ্ছে তাদেরই যে শরীর খারাপ হচ্ছে তা কিন্তু নয়, বা কেউ এটাও বুঝতে পারছে না যে কোথা থেকে শরীর খারাপটা হচ্ছে। এবং দেখুন, শুধু যদি পেট খারাপ হয় তাহলে মানুষ বুঝতে পারে যে ঠিক আছে কিছু একটা খাওয়া থেকে হচ্ছে। এবার শুধু পেট খারাপ শরীর খারাপ হচ্ছে না তো, কখনো জ্বর হচ্ছে, কখনো গা হাত পা প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর আমি এই ঘটনাটা যেটা বলছি এটা কিন্তু সুমনের দাদু যখন জোয়ান ছিলেন সেই সময়কার ঘটনা। তো তখন কিন্তু এত চারিদিকে ক্লিনিক বলুন বা এত কিছু হলেই মানুষ শট করে ডাক্তারের কাছে যাচ্ছে সেরকম না। আর ওদের গ্রাম থেকে মোটামুটি যেটা সদর ছিল, একটু বড় জায়গা, সেখানে একটা সরকারি হাসপাতাল ছিল। এবার এমনি যখন মানুষ ভুগছে তখন হয়তো টুকটাক ঘরেই ভাবছে যে ঠিক হয়ে যাবে, তারপরে যখন বাড়াবাড়ি হচ্ছে তখন তারা ডাক্তারের কাছে যাচ্ছে।
তো এই ব্যাপারটা নিয়ে গ্রামের লোকেদের মধ্যে একটা বেশ কথোপকথন শুরু হলো, কথাকথি হওয়া শুরু হলো। এবং এর মধ্যে আরও একটা যে বিষয় যোগ হলো, যে গ্রামের ছেলে মেয়েদের বিয়ে কি করে ভেঙে যাচ্ছে, যাদের হয়তো বিয়ে 1-1.5 বছর আগে থেকে স্থির হয়ে আছে যে 1-1.5 বছর পরে বিয়ে দেব, তো দেখা যাচ্ছে যে বিয়ের সময় মানে নানান গড়িমসি হচ্ছে, বিয়ে পিছিয়ে যাচ্ছে, নয় বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে কিছুতেই হচ্ছে না। এবার এইটা নিয়ে গ্রামের মধ্যে তো বেশ একটা ব্যাপার শুরু হলো, যে কী ঘটনা ঘটছে, কেউই কিছু বুঝতে পারছে না। এবার দেখুন, এরকম ঘটনা যখন প্রথম প্রথম হয় না, তখন মানুষ ওভাবে বুঝতে পারে না যে এটা কী থেকে হচ্ছে বা কীভাবে হচ্ছে, সবাই এটাকে কাকতালীয় হিসেবেই দেখছিল। আচ্ছা, এরপরে ঘটনাটা যেদিকে মন নেয় বা যেটা হয়, সেটা আমি আপনাদেরকে পরবর্তী সময় বলছি। কিন্তু মানে মাঝখানে সময়টা যে ঠিক কী ঘটনা ঘটেছিল সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। তার আগে আমি আপনাদেরকে বলি যে এর কিছুদিন পরে একদিন ভোর রাতে কি শুরু হলো সেই গ্রামে, বা কি মানুষজন দেখলো সেটা আগে বলে নিই। তারপরে আমি আপনাদেরকে বলবো যে সেই যে ভোর রাতে যে জিনিসটা শুরু হয়েছিল, বা সে মানে যেটা ঘটেছে সেটা যারা দেখলো, সেটা কেন ঘটেছিল, কি বৃত্তান্ত ছিল, সেটা আমি পরে বলছি আপনাদের। আচ্ছা, একদিন ভোর রাতের বেলা, সেদিন কিন্তু কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, আকাশ পরিষ্কার, সবাই যে যার ঘুমোচ্ছে। এবার লালু কাকার যে দোকানটা ছিল, সেই দোকানটার ওখানে কিন্তু বেশ কিছু গাছ ছিল আশেপাশে। এবার হঠাৎ করেই গ্রামের মধ্যে সবাই মানে শুনতে পাচ্ছে, মানে তখনকার দিনে বেশিরভাগ ঘরই তো কাঁচা ঘর ছিল, তো বাইরে থেকে যদি খুব হাওয়া দেয় বা গাছে যদি মানে প্রচণ্ড হাওয়া চলে, তাহলে সেটা ঘরের মধ্য থেকেও মানুষ বুঝতে পারবে। এবার লালু কাকার দোকানটা যেখানে ছিল, সেখান থেকে কিছুটা দূরে গিয়ে একটা জঙ্গল মতো জায়গা ছিল। এবার সেই জঙ্গলটা না, মানে সন্ধ্যের পরে বা এমনি সময় কেউ অতটা যেত না, উত্তরবঙ্গের জঙ্গল বুঝতেই পারছেন। এবারে মানে ওইখানকার আশেপাশের যে ঘরগুলো ছিল, মানে দোকানের আশেপাশের কথা আমি বলছি, লালু কাকার দোকানের, তো সেখানে না তাদের হঠাৎ করেই ভোর রাতের দিকে ঘুমটা ভেঙে যায়। মানে বুঝতে পারছে যে বাইরে খুব ঝড় উঠলে যেরকম গাছে গাছে একটা পাতা পাতা ঘর্ষণ হয়, মানে প্রচণ্ড জোরে হাওয়ায় পাতা নড়তে থাকে, গাছ দুলতে থাকে, সেরকম একটা আওয়াজ। এবার সময়টা কিন্তু একেবারেই কালবৈশাখীর সময় নয়। তো সবাই মোটামুটি আশেপাশের দোকানের আশেপাশে যে বাড়িগুলো ছিল, তারা সবাই হাওয়ার আওয়াজে উঠে পড়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে যারা উঠে পড়ল, তারা যখন ঘর থেকে বেরিয়েছে, ভেবেছে যে ঝড় উঠেছে, বেরিয়ে দেখছে যে তাদের বাড়ির আশেপাশে দিকের গাছে কিন্তু কোনো রকম কোনো আলোড়ন নেই, মানে প্রচণ্ড হাওয়ায় যে পাতা দুলছে, গাছ নুয়ে পড়ছে, সেরকম কিছুই ব্যাপার নয়। কিন্তু যত গাছ, মানে বড় গাছ তো, মানে যতটুকু দেখা যাচ্ছে তাদের বাড়ি থেকে ওই রাতের অন্ধকারে, যে মানে পাতার যে গাছের যে আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু আসছে অন্য দিক থেকে, মানে একটা নির্দিষ্ট দিক থেকে আসছে। এবার দেখুন, যদি কোনো জায়গায় ঝড় ওঠে, তাহলে পুরো জায়গাটা জুড়েই ঝড় উঠবে, একটা নির্দিষ্ট জায়গায় তো ঝড় হওয়ার কথা নয়, সেটা সম্ভব না। ওইটুকু একটা জায়গার মধ্যে, মানে একটা পার্টিকুলার একটা জায়গায় 100-150 মিটার মতো জায়গায় শুধুমাত্র ঝড় হবে, বাকি জায়গায় কিছু হবে না, সেটা তো অসম্ভব ব্যাপার। এবার সবাই না ভাবছে যে লালু কাকার দোকানের ওখান দিয়ে যে জঙ্গল মতো রয়েছে, সেইখানে একটু জায়গা থেকে আওয়াজটা মনে হচ্ছে ওদিক থেকেই আসছে। এবার এত আওয়াজ হচ্ছে সেই গাছের, সবার না মানে, আর খুব মানে যেহেতু রাতের বেলা, আশেপাশে খুব নিস্তব্ধ হয়ে গেছে, তো কারুর একজনের প্রচণ্ড মানে আওয়াজ পাওয়া যাচ্ছে, গলার আওয়াজ। ঠিক আছে, মানে কাউকে খুব মারধর করলে যেরকম আহা উহু আওয়াজ আসবে, সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই গলার আওয়াজটা হচ্ছে প্রচণ্ড ভারী একটা গর্জনমূলক আওয়াজ। সবাই খুব অবাক হয়ে যায় যে ওদিকের গাছগুলো নড়ছে, এদিকে কোনো হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, নর্মাল, অথচ ওই দিকে থেকে এত আওয়াজ কী করে আসছে, এটা তো কী করে সম্ভব। এবার কেউই কিছু বুঝতে পারছে না। এবার তারা সবাই মিলে গ্রামের আরও মানে ওই আশেপাশে যে কটা ঘর যারা আর কি শুনতে পেয়েছে, সে কয়েকটা ঘর থেকে লোকজন বেরিয়েছে। এবার অত ভোর রাতে ওরকম অন্ধকারের মধ্যে তার মহিলারা যায়নি, তো কয়েকজন পুরুষ মানুষ, প্রায় 8-9 জন মতো, তারা কি করেছে, ছুটে গেছে যে ওইখানে কি হচ্ছে দেখি। এবার 2-1 জন হাতে ওরকম হ্যারিকেন নিয়ে নিয়েছে, কারণ ওই গ্রামে তখনও সেভাবে ইলেকট্রিসিটি আসেইনি। ঠিক আছে, তো সবাই হ্যারিকেন নিয়ে এগোচ্ছে। এবার এগোতে এগোতে গিয়ে দেখছে
যে আওয়াজটা আসছে ওই লালু কাকার যে দোকান, সেই দোকান থেকে কিছুটা গিয়ে বললাম যে একটা জঙ্গল মতো ছিল, ওইখান থেকে আসছে। এবং ওখানকার গাছগুলো, কিছু কিছু গাছ, সব গাছও নয়, কিছু কিছু গাছে মনে হচ্ছে যেন পাগলের মতো হাওয়া দিচ্ছে সেখানে, মানে পুরো নুয়ে পড়ছে এরকম টাইপের। অথচ এত হাওয়া নেই, এবং সেই পরিমাণ হাওয়া থাকলে আশেপাশের সমস্ত গাছ দোলা উঠছে, সেটা কিন্তু কিছুই হচ্ছে না। আর যারা ওই ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছে, তাদেরও গায়ে যে খুব হাওয়া লাগছে তাও নয়। ভালো কথা, তারা এগোচ্ছে এবং তারা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে। এবার কিছু দূর যখন এগিয়েছে, এগিয়ে দেখছে যে ওই জঙ্গলের ওখানে, মানে দূর থেকে তারা হালকা আলো দেখতে পাচ্ছিল অনেকক্ষণ থেকেই। তো যখন ওরা মোটামুটি কাছাকাছি গেছে, তখন দেখছে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিছু জায়গায় আগুন জ্বলছে। এবং সেই আগুনের ওখানে ওটা দেখে না খুব হতভম্ব হয়ে গেছে, ভাবছে যে এখানে আগুন কি করে ধরলো, কারণ ওখানে কেউ যায় না, আর ওরকম ভোর রাতের বেলা কেই বা যাবে, এবং সেখানে আগুনই বা কি করে লাগলো সেটাও খুব অসম্ভব মানে লাগছে। এবার ওই আগুন দেখে গ্রামবাসী খুব, মানে যে কজন আর কি গেছিল তারা খুব ঘাবড়ে গেছে। তারা বুঝতে পারছে না কি করে আগুনটা থামাবে, কারণ হাতের কাছে ওরকম কিছু, মানে অত তো জলের ব্যবস্থা নেই। এবার দেখছে যে জায়গাটার মধ্যে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জিনিসপত্র ছড়ানো রয়েছে। উনি যে ইমেলটা করেছে, সেই ইমেলে উনি বেশ কিছু জিনিসপত্রের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমি অত ডিটেলে আর বলছি না। মানে এমন কিছু জিনিস ধরে নিন যেগুলো একেবারেই অস্বাভাবিক, এবং যেগুলো হয়তো খুব গুহ্য তন্ত্রক্রিয়ায় লাগে, এরকম কিছু। আমি অত আর ডিটেলস বলছি না, এবং সেই জিনিসগুলো কিন্তু খুব একটা স্বাভাবিক জিনিসও নয়, এবং সেই সমস্ত জিনিসগুলো জোগাড় করা বা পাওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার। আর সেই জিনিসগুলো অত সহজলভ্যও নয়, এবং ওটা যদি ফট করে কেউ দেখে না, তার রীতিমতো ভয় লাগবে। এবারে ওই লোকজনগুলো দেখছে যে বিভিন্ন জিনিস এদিক ওদিকে ছড়ানো রয়েছে, আর একটা তীব্র হাওয়া মনে হচ্ছে ওই আগুনটাকে ঘিরে চলছে। এবার আগুনটা কিন্তু খুব বড় জায়গায় নয়, ছোট জায়গাতেই, কিন্তু মনে হচ্ছে যেন একটা হাওয়ার তীব্র একটা ঘূর্ণিঝড়ের মতো কিছু ওই আগুনটার পাশে দিয়ে জ্বলছে। এবং আগুনটার হাইট হবে বেশি না, 7-8 ফুট মতো। কিন্তু সেই আগুনটার সামনে গিয়ে মানুষ যে দেখবে যে কি আছে না আছে, ওখান থেকে চিৎকারের একটা আওয়াজ আসছে, কিন্তু সেটাও পারছে না। মানে এমনই একটা ঘূর্ণিঝড়ের মতো হাওয়া মনে হচ্ছে যেন এই আগুনটার আশপাশে পাক খাচ্ছে। এটা দেখে না কিছু লোক মানে হতভম্ব হয়ে গেছে। তো কিছু লোক সঙ্গে সঙ্গে ওখান থেকে 2-3টে লোক দৌড়ে এসে গ্রামের অন্যান্য লোককে ডাকার জন্য ছুটে যায়। কিছু লোক থাকলো ওখানে। এবার ওই অবস্থায় তাদের ক্ষমতা নেই যে তারা সামনে যাবে, এবং তারা একটা জিনিস দেখে অবাক হচ্ছে যে এত হাওয়া দিচ্ছে, কিন্তু আগুনটা কিন্তু যে জায়গাটুকুর মধ্যে জ্বলার কথা ঠিক সেই জায়গাটুকুতেই জ্বলছে, তার বাইরে কিন্তু বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না কেউ বুঝতে পারছে না, বাট বেরোচ্ছে না। এটাও ভালো কথা, কিছু বোঝাও যাচ্ছে না। এবং গ্রামের যে লোকরা তারা না মানে খুব অস্থির হয়ে পড়ে সব দেখে, এবং তারা ভাবতে থাকে যে এই যে গলার আওয়াজটা মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে, কেন জানি না মনে হচ্ছে যে গলার আওয়াজটা খুব চেনা। ঠিক আছে, কিন্তু কার গলার আওয়াজ কিছু কিছু বুঝতে পারছে না। আর ওরকম একটা আগুন ওরকম একটা সময় দেখে এরপরে তারা যেটা দেখলো যে ওই জায়গা থেকে অদ্ভুত রকমের একটা কিছু, মানে কি বলবো, কোনো প্রাণীজ জিনিস যদি পড়ে তার যে একটা দুর্গন্ধ বেরোবে, সেরকম টাইপের একটা দুর্গন্ধ পাওয়া শুরু করলো। তো ওরা কেউ বুঝতে পারছে না যে কি হতে চলেছে, বা ওরা যে কি দেখতে চলেছে সে বিষয়েও কিন্তু ওই গ্রামের ওই লোকগুলোর কোনো ধারণা ছিল না। এইভাবে বেশ কিছু মিনিটের মানে ওরা দাঁড়িয়ে থাকে মানুষ, এবং তারা ভাবছে যে তারা অ্যাকচুয়ালি কি করতে পারে, কারণ কিছু করার মতো তো নেই। এইবারে কিছুক্ষণ পরে ওরা খেয়াল করে যে আগুনটা এবার আস্তে আস্তে একটু কমছে, একটু হলেও কমছে, মানে আগুনের হাইটটা একটু কমছে। এবং জিনিসপত্র মনে হচ্ছে যেন আগুনের মধ্যে, মানে ওই যে বললাম যে বেশ কিছু অস্বাভাবিক জিনিস সামনে প্রচণ্ড বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিল, এবং জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে সেখানে কোনো ক্রিয়া আদি করা হচ্ছিল। সেখানে বেশ কিছু কুলো আর কি, মাটির কুলো, মাটির সরা, মালসা, এই ধরনের জিনিসপত্র ছিল। সেগুলো মনে হচ্ছে যেন কেউ ছুঁড়ে ছুঁড়ে ওই আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। আচ্ছা, এই সময় এই সুমনের যে দাদু ছিল তিনিও আবার খবর পেয়ে দৌড়তে দৌড়তে ঘর থেকে মানে চলে আসেন, এবং তিনি নিজের চোখে জিনিসগুলো কিন্তু দেখেন। তিনি ঘটনাটা পাঠিয়েছেন, ওনার দাদু নিজের চোখেই ঘটনাটা দেখেছিলেন যে কোনো মানুষকে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন কেউ একটা ছুঁড়ে ছুঁড়ে সেগুলো ফেলে দিচ্ছে ওই আগুনের ভিতরে। আর যতই জিনিসগুলো ফেলা হচ্ছে, আগুনের লেলিহান শিখা মনে হচ্ছে যেন আরও বেশি
দপদপিয়ে উঠছে। এবার কখনো আগুন কমছে, কখনো হয়েছে, আর মানে আ আ করে কেউ চিৎকার করছে, মনে হচ্ছে যেন কাউকে মারধর করা হলে যেরকম লাগে সেরকম। তো এইভাবে কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট সবাই ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ ওখানে সামনে যাওয়ার মতো ক্ষমতা বা সেখানে সেই পরিস্থিতি ছিল না যে মানুষ সামনে যাবে। এবং গ্রামের লোকেরা না ওইখানে ওই সময় বুঝতে পারছে যে ওখানে একটা এমন কিছু ঘটনা ঘটছে, এমন একটা অতিজাগতিক ঘটনা ঘটছে, যেটা মানে কখনোই কোনো স্বাভাবিকভাবে ঘটতে পারে না, স্বাভাবিক নিয়মে এটা ঘটা সম্ভব নয়। কারণ আশেপাশের কোনো গাছে কোনো হাওয়া নেই, কোনো হাওয়া তাদের গায়েও লাগছে না, অথচ দেখতে পাচ্ছে যে ওই নির্দিষ্ট জায়গার গাছগুলো প্রচণ্ড হাওয়ায় দুলছে, মনে হচ্ছে যেন কেউ ইচ্ছে করে গাছগুলোকে দুলিয়ে দিচ্ছে, আর পুরো আগুনটাকে কেন্দ্র করে মনে হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের মতো হাওয়া ঘোরাফেরা করছে, ফলে কারোর সামনে যাওয়ার সাধ্যই নেই। এইরকম করে যখন বেশ কিছুটা সময় চলে গেল, তখন মানে মোটামুটি যে বিক্ষিপ্তভাবে যে জিনিসগুলো ছিল, কিছু পোড়া ফুল ছিল, এবং পুরো জায়গাটা থেকে কিন্তু একটা অদ্ভুত রকমের বাজে আষ্টে গন্ধ মতো পাওয়া যাচ্ছিল, এবং কেউ সবাই বুঝতে পারছে না যে ব্যাপারটা যে কি হচ্ছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে, সেটা মানে এরপরে যেটা ওরা দেখলো, যখন আগুনটা আস্তে আস্তে অনেকটা কমে গেল, মানে ওই জিনিসগুলো বললাম যে আগুনের মধ্যে কেউ একজন অদৃশ্য কেউ একজন ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল, এবং আগুনটা যখন শেষ দিকে চলে গেল, সবাই দেখছে যে একটা আগুনের শিখা মনে হলো যেন একটা মানুষের অবয়বের মতো ঠিক একটা শেপ নিল, মানে আগুনের শিখায়, সেটা কোনো ছায়ামূর্তি বা ওরকম কিছু নয়, কিন্তু সেটা না মানে একটা কোনো মানুষের বা মানব দেহের যেরকম একটা শেপ হয় বা হতে পারে সেরকম একটা শেপ নিল, এবং নেওয়ার পরে থপ করে এক লহমায় নিভে গেল, এবং নিভে যাওয়ার পরে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলো জায়গাটায়, প্রচুর ধোঁয়া আর কি, এত ধোঁয়া, সেই ধোঁয়াতে মানে আশপাশ ঢেকে গেল, এতটাই ধোঁয়া হলো যে পাশে একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে থেকেও কিন্তু একজনকে দেখতে পাচ্ছে না। এবার কিছু মানুষ হ্যারিকেন এনেছিল, সেই হ্যারিকেনের আলোগুলো তো তখনও জ্বলছে, মানে নিভু নিভু হয়ে জ্বলছে। এবার ওই সময় ওরা দেখতে পাচ্ছে যে ওই সামনে যে ছাই মতো পড়ে রয়েছে, সেই ছাইয়ের কাছ থেকে একটা মানুষ, মানে প্রচণ্ড রকমভাবে সে হয়তো ইনজিওর্ড হয়েছে বা বলা যেতে পারে, বা তার প্রচণ্ড লেগেছে, সে ব্যথা পেয়েছে, এবং তার গায়ে না চারিদিকে বিভিন্ন জায়গার কি পোড়া পোড়া মতো দাগ, গায়ের বিভিন্ন জায়গায় পোড়া পোড়া মতো দাগ, এবং তার চোখ পুরো ঠেলে বেরিয়ে আসার মতো জোগাড়, সে মানে প্রচণ্ড রকমভাবে সে আর কি বলা যেতে পারে আহত হয়েছে। তো মুখে ওরকম গোঙানির আওয়াজ করতে করতে তাকে ওই ধোঁয়াটা তখন একটু কমেছে, অনেকটাই কমে গেছে, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে মনে হচ্ছে যেন উঠে আসছে। এবার গ্রামের মানুষেরা তো দেখে অবাক যে কে এটা, মানে তাদের গ্রামের কাছেই ঘটনাটা ঘটছে, কিছু বুঝতে পারছে না, এবং সেটা দেখে সবাই যখন একটুখানি মানে তাদের ওই হ্যারিকেনের আলোটার ইন্টেন্সিটিটা যখন একটু বাড়িয়ে দিল, তখন সবাই দেখছে এই লোকটা আর কেউ নয়, সে হচ্ছে ওই লালু কাকা, যার চায়ের দোকানে চা খেতে গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রায় প্রত্যেকটা মানুষই খুব ভালোবাসতেন। তাদের সেই লালু কাকার এই এহেন করুণ অবস্থা দেখে সবাই মানে তাকে সামনে, মানে ওরকম করে দেখে সবাই যখন সামনে ছুটে যেতে যাবে, তখন লালু কাকা একটা আর্তনাদের মতো করে একটা বিশাল জোরে চিৎকার করে, এবং সেই চিৎকার নাকি এতটাই জোরে ছিল যে গ্রামের একদম শেষ প্রান্তেও যারা, যেসব মেয়ে মহিলারা বা বাড়ির লোকেরা যারা ঘরের ভিতরে ছিলেন, তারাও নাকি সেই চিৎকার শুনতে পেয়েছিল সেই রাতে। এবং তারপরে উনি ওখান থেকে বেরিয়ে, মানে কারো ওকে সামনে আসতে দেননি, উনি হাত দিয়ে একটা বাধা দেওয়ার মতো একটা আর কি সূচক একটা কিছু দেখান, এবং তারপরে সে ওই অবস্থা থেকে প্রাণপণ দৌড়ে ওই ভোর রাতের আধারের অন্ধকারের মধ্যে সে জঙ্গল ধরে তারপর সে কোথা দিয়ে যে সে কোথায় চলে গেল সেটা কিন্তু আর কেউ দেখতেও পেল না, এবং সে যাওয়ার সময় আর্তনাদ চিৎকার করতে করতে সে কিন্তু চলে যায়। এই ঘটনাটা যখন ঘটে না, তখন সারা মানে গ্রামের লোক মানে এতটাই হতভম্ব হয়ে গেছে, তারা বুঝতে পারছে না যে তারা কি করবে, বা যেটা হলো সেটা কি হলো, কেন হলো, কিভাবে হলো, কেউ কিছু বুঝতে পারছে না।
এবারে একটা হুড়মুড়িয়ে কিছু পড়ে যাওয়ার মতো আওয়াজ আসে হঠাৎ করে। তো ওখান থেকে সবাই বেরিয়ে এসে দেখছে যে লালু কাকার দোকানটা মানে ঠিক যেভাবে ভূমিকম্প হলে ঘর দুয়ার ভেঙে পড়ে ঠিক সেরকমভাবেই কোনোখানে কিছু নেই। লালু কাকার দোকান ছাড়া বাকি কোনো দোকান বা কোনো বাড়ির কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র লালু কাকার দোকানটাই পুরো ভেঙে গুঁড়িয়ে গেছে। এটাতেও সবাই খুব অবাক হলো। এবার ওখান থেকে তো সবাই দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছে না কি করবে, কি হলো। সবাই মানে তখনকার দিনে মানুষের মধ্যে তো মানে মানুষ তো এত জটিল করে ভাবতে পারতো, মানুষের চিন্তা ভাবনা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি সহজ সরলভাবে মানুষ ভাবার চেষ্টা করতো। তো সবাই ভাবছে যে আরে লালু কাকার এত বড় সর্বনাশ করলো, দোকান কেউ ভেঙে দিল, লালু কাকাকে এরকম করে অত্যাচার করলো, লালু কাকার যে অবস্থা দেখলে লালু কাকা এই রাতের অন্ধকারে কোথায় গেল। সবাই যখন ওনাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করছে, সেই সময় ওই যেখানে ওই আগুনটা মতো ছিল সেইখান থেকে আস্তে আস্তে একজন বেরিয়ে আসছে দেখছে, এবং যিনি বেরিয়ে আসছেন তার কপালে একটা লাল সিঁদুরের তিলক এবং তার গায়ে রক্তবস্ত্র, লাল আর কি ধুতি পরা, সে বেরিয়ে আসছে। এবং তাকে যখন সবাই সামনে থেকে দেখেছে, তাকে দেখার পরে মানে এটাও হচ্ছে কি একেবারে আর একটা গ্রামবাসীর কাছে খুব শখ যে তারা দেখে ওই লোকটা আর কেউ নয়, সেটা হচ্ছে সেই বিশু। বিশু বলে সেই ভদ্রলোক যে চায়ের দোকান চালাতো। এবার ওকে ওই বেশে দেখে, ওকে ওই অবস্থায় দেখে গ্রামের লোকেরা তো ওকে প্রায় মারমুখী হয়ে গেছে। সবাই ভাবছে যে নিশ্চয়ই বিশু ওকে হিংসে করতো, লালু কাকাকে, লালু কাকার দোকান নিয়ে অনেক কথা বলতো, লালু কাকার চা খেতে বারণ করতো, যা করার এই লোকটাই করেছে। এবং ওরা লালু কাকার এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে ওকে দায়ী করে এবং ওকে সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে। এবং মানে সবাই ভাবে যে ও হয়তো এবার পালানোর চেষ্টা করবে। গ্রামবাসীরা ঘিরে ফেলেছে। এবার ঘিরে ফেলে তাকে পুরো মারমুখী, তাকে মারবেই। তো তখন বিশু বেশ কিছু কথা ওদেরকে বলে, যে এমন কিছু কথা ওদের বলে যেই কথাগুলো গ্রামবাসীরা কেউ গুণাক্ষরেও কোনোদিন বুঝতে পারেনি, বা তারা এই বিষয়ে কোনো রকমভাবে তাদের কাছে কোনো খবর ছিল না, কোনো ইনফরমেশন ছিল না, তারা জানতো না যে এরকম কোনো কিছু তাদেরই গ্রামে ঘটছিল। মানে বিশু কাকাকে তো মানে সবাই প্রায় মারধর করতেই লেগে গেছিল। এবার সেই সময় সুমনের যে দাদু ছিলেন এবং আরও দু একজন, তারা বলে যে না, বিশু কিছু বলতে চাইছে, আমরা তার কথাটা শুনি। এবং ওরকম একটা রক্ত বস্ত্র পরে মানে তাকে ওরকমভাবে দেখে সবাই ভাবছে নিশ্চয়ই ওনার কিছু বলার আছে, বা কি ব্যাপার, একটু শোনা যাক, তারপরে না হয় আমরা এই বিচার করব। তখন বিশু কাকা মানে এই যিনি আর কি ছিলেন, তো তিনি তখন বেশ কিছু কথা বলেন। মানে বেশ কিছু কথা বলতে মানে পুরো বিষয়টা যে কেন ঘটলো, কি জন্য ঘটলো, মানুষের মনে যে এত প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের সমস্ত কিছুর উত্তর কিন্তু সেদিন গ্রামবাসী পেয়েছিল। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম যে আগে আমি আপনাদেরকে কি ঘটলো সেটা বলবো, তারপরে আমি আপনাদেরকে বলবো যে ঘটনাটা কেন ঘটেছিল। এইবারে আমি আপনাদেরকে বলতে চলেছি যে আসলে ঘটনাটা কেন ঘটেছিল, যেটা শুনলে আপনারাও কিন্তু প্রচণ্ড অবাক হয়ে যাবেন। এবারে আমি আপনাদেরকে বলছি সেই ঘটনার কারণ। লালু কাকার দোকানে চা খেতে সবাই খুব ভালোবাসতো, সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি। এবং লালু কাকা কিন্তু সবার সাথেই বেশ ভালো ব্যবহার করতেন, সেটাও আমি আপনাদেরকে বলেছি। কিন্তু এই লালু কাকার অতিরিক্ত ভালো ব্যবহার করা বা লালু কাকার দোকানের চা খাওয়ার প্রতি মানুষের যে একটা আগ্রহ, সেটা কি খুব স্বাভাবিক ছিল, সেই বিষয়টা কিন্তু গ্রামের কেউ কোনো দিনই ভাবেনি, ভাবার কথাও নয়। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা তো অনেক সাধকের ব্যাপারে শুনেছেন যে তারা সাধনার বলে অনেক কিছু অসাধ্য সাধন করতে পারে, বা এমন অনেক মানুষ আছেন যারা তাদের নিজের সাধনার জোরে অনেকের অনেক জটিল রোগ ঠিক করে দেয়, অনেকের অনেক সমস্যার সমাধান করে দেয়। সত্যিকারের যারা সাধক হয়, যারা সাধনার নামে ব্যবসা করে টাকা পয়সার ফাঁদে ফেলে মানুষদেরকে, আমি তাদের কথা বলছি না। প্রকৃত সাধক তো একসময় তো ছিল, হয়তো এখনও আছে, তারা হয়তো প্রচারের আড়ালে থাকেন। এবারে দেখবেন যে কিছু কিছু জায়গায় মানে এমন কিছু ঘটনা ঘটে, বিশেষত এটা আগেকার দিনে অনেক ক্ষেত্রেই হতো, যে কেউ হয়তো একটা কোনো খারাপ কাজ করছে, ঠিক আছে, এবার সে যে খারাপ কাজটা করছে শুধুমাত্র যে তার প্রভাব বা তার ফল সেটা যে তার পরিবার বা তার উপরে পড়তো তা কিন্তু নয়। অনেক সময় তার প্রভাব কিন্তু অনেক বেশি বৃহত্তর হতো। যেমন দেখুন, মানে পলিউশন যদি কেউ করে, তার বাড়ির আশপাশটা যেমন নোংরা হয় তেমনি কিন্তু পরিবেশও খারাপ হয়।
ঠিক সেরকমই যারা যেভাবে খারাপ কাজ করে তারা শুধুমাত্র সেই খারাপ কাজটুকুর প্রভাব যে শুধুমাত্র তার জীবনে বা তার পরিবারের জীবনে পড়ে তা কিন্তু নয়, পুরো জায়গাটার উপরেও পড়ে, অনেক সময় সেটা পুরো গ্রামও হতে পারে। অ্যাকচুয়ালি এই যে বিশু বলে যে ভদ্রলোক যে চায়ের দোকান চালাতেন, আমি যে বললাম যে সে কিন্তু খুব বেশি দিন হয়েছে গ্রামে আসেনি, সে অ্যাকচুয়ালি কিন্তু একজন মহান সাধক ব্যক্তি ছিলেন, মহান সাধক। তিনি, এটা ঠিক কথাই যে তিনি মানে তার দাদু ওই গ্রামে থাকতেন, তার দিদা দাদু, এবং সেই গ্রামে উনি ছোটবেলায় এসেছিলেন কয়েকবার বেশ। এবারে উনি তারপরে সাধনার জীবনে চলে যান এবং সেখানে তিনি সাধনা করেন। এবার তিনি তার সাধনার বলে হঠাৎই বুঝতে পারেন যে ওই গ্রামটায়, যে গ্রামটায় লালু কাকা, মানে আমি যে গ্রামটার ঘটনাটা আপনাদেরকে বললাম, সেই গ্রামের উপরে একটা খুব খারাপ সময় আসতে চলেছে, সেটা তিনি তার সাধনার বলে বুঝতে পারেন। এবং যখন তিনি তার সাধনার মাধ্যমে জানার চেষ্টা করেন যে কেন সেই খারাপ সময়টা আসবে, দেখবেন আমরা বহু আগে আমরা অনেক সময় অনেক জায়গাতে শুনেছি, আমাদের দিদা ঠাকুমার কাছে আমরা শুনেছি যে কিছু কিছু সময় গ্রামে হঠাৎ হঠাৎ করে খুব মড়ক লাগতো, কিছু কিছু সময় হঠাৎ করে গ্রামে কিছু একটা অসুবিধে হতো। তো সেই জন্য আগেকার দিনে মানুষ কিন্তু গ্রামে এই ধরনের কিছু আবির্ভাব হলে, হ্যাঁ অবশ্যই তখনকার দিনে মানুষের মধ্যে সচেতনতার অভাব ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্নতারও হয়তো একটা অভাব ছিল, মানুষের বাড়ি বাড়ি এত বাথরুমের কনসেপ্টটাও খুব একটা ছিল না, সেটা যেমন ঠিক তেমনি আরও একটা বিষয় ঠিক, সেটা হচ্ছে যে আপনারাও হয়তো শুনে থাকবেন যে মড়ক লাগতো, খুব রোগ ভোগ হতো, তারপরে মানুষ কী করতো, পুজো দিত, মানে গ্রামে মন্দিরে পুজো দেওয়া হতো সবার জন্য, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা কমেও যেত। এবার এগুলো হওয়ার পিছনে আরও একটা কারণ, সেটা হচ্ছে যে কেউ বা কারা যদি কোনো একটা জায়গায় খারাপ কাজ করে, তার প্রভাব কিন্তু সেই সময় অনেক বৃহত্তর ক্ষেত্রেও কিন্তু তার প্রভাবটা পড়ে। এবার এই যে ঘটনাগুলো ঘটতো, সেই ঘটনাগুলো ঘটার পিছনে কিন্তু অনেক সময় অনেক খারাপ মানুষের হাত থাকতো, তারা হয়তো নিজেরা কোনো খারাপ কাজ করছে, তার প্রভাবে কিন্তু সেই পুরো গ্রামের উপরে পড়তো। এটাও কিন্তু, এরকমও কিন্তু হতো, সেটা হয়তো সব ক্ষেত্রে প্রমাণিত হয়নি, কিন্তু এরকম ঘটনাও ঘটতো, যেটা আমি শুনেছি বা যেটা উনি বললেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে উনি যখন, মানে ওই বিশু বলে ভদ্রলোক, তিনি তো খুব মহান সাধক ছিলেন, তো তিনি যখন বুঝতে পারেন যে এই গ্রামের একটা মানে ক্ষতি হতে চলেছে, এই গ্রামের মানুষদের স্বার্থ আঘাত লাগতে চলেছে, তাদের সম্মুখভাবে ক্ষতি হতে পারে, তখন তিনি ওই গ্রামে আসেন। এবার গ্রামে এসে উনি চুপচাপ একা একা কী থাকবে, তাই জন্য উনি একটা চায়ের দোকান দিয়েছিলেন, কারণ তাহলে উনি মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে কথোপকথন করতে পারবেন, ইন্টারাকশান হবে। এবং উনি পরবর্তী সময়, বিভিন্ন সময় যখন উনি সাধনার ক্ষেত্রে আরও অনেক বেশি সাধনার পথে অতিক্রম করেন, তখন উনি জানতে পারেন বা বুঝতে পারেন যে এই যে গ্রামের উপরে একটা যে খারাপ জিনিসের প্রভাব পড়তে চলেছে, তার মূলে কিন্তু আর কেউ নেই, সে হচ্ছে ওই লালু কাকা। যেই লালু কাকার দোকানের চা সারা গ্রামের লোক খুব পছন্দ করেন, এবং বলা যেতে পারে সেই কারণের জন্যই কিন্তু উনি নিজে একটা চায়ের দোকান খুলেছিলেন। যাই হোক, তো প্রথমেই তার কাউকে ভাবে বলা যায় না, কারণ সে কোনো কিছু স্বীকারও করবে না। এবার আপনারা মনে করে দেখুন, আমি যখন ঘটনাটা বলা শুরু করেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে একবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়েছিল। এবার দেখুন, ক্যাশ বাক্সে টাকা ছিল কি ছিল না সেটা কিন্তু গ্রামের কোনো লোক দেখেনি। সেই কথাটা তারা কার থেকে শুনেছে? তারা শুনেছিল লালু কাকার থেকে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে কখনোই লালু কাকার ক্যাশ বাক্স থেকে টাকা চুরিই যায়নি। লালু কাকা ক্যাশ বাক্সে কোনো টাকাই রাখতেন না, তিনি টাকা নিয়ে কিন্তু দিনের শেষে বাড়ি চলে যেতেন। উনি ক্যাশ বাক্সে কী রাখতেন জানেন? উনি, যে লালু কাকা নামে যে লোকটা সবার সাথে খুব মিষ্টি করে কথা বলতো, সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খুব খারাপ মনের মানুষ ছিল। তিনি অনেক অপক্রিয়া করতেন, এবং যে অপক্রিয়াগুলো করতেন সেই অপক্রিয়ার মাধ্যমে উনি কিন্তু নিজের জীবনের খারাপগুলোকে অন্যের উপর দিয়ে, অন্যের ভাগ্যে যা ভালো আছে, যা কিছু ভালো কিছু আছে, সেটাকে উনি নিজের দিকে আকৃষ্ট করে নিতেন। এবং সেটা উনি করতেন কিসের মাধ্যমে? ওই চায়ের মাধ্যমে। সে চাটা খেতে আপামর গ্রামের লোকেরা প্রায় সকলেই পছন্দ করত। উনি তখন কি করতেন? ওই চায়ের মধ্যে কিছু কিছু জিনিস মিশিয়ে দিতেন, এবং যে জিনিসটা উনি মেশাতেন সেটা কিন্তু রাখতেন উনি ওই ক্যাশ বাক্সের মধ্যে। এবার আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এগুলো কিছু তিথিতে কিন্তু খুব প্রবল হয়ে ওঠে, মানে এই ধরনের ক্রিয়া আদি যদি কিছু বিশেষ তিথিতে করা যায় তাহলে কিন্তু সেটা আরও বেশি প্রভাব ফেলে।
এবারে যেদিন ওই জিনিসটা চুরি যায়, ঠিক সেই আগের দিন উনি জিনিসটাকে, সেই খারাপ জিনিসটা যেটা উনি চায়ের মধ্যে মেশাতেন, সেটা কিন্তু উনি ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিয়ে চলে গেছিলেন। এবং সাধনার বলে ওই বিশুবাবু তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটাকে কিন্তু উনি রাতের বেলা, যে জিনিসটা উনি ক্যাশ বাক্সে রেখে গেছেন, সেটাকে জাগ্রত করবেন উনি রাতের বেলা তার বাড়ি বসে, মানে লালু কাকা সেটাকে জাগ্রত করবেন নিজের বাড়ি বসে সেই অপক্রিয়ার মাধ্যমে। এবারে সেটা বুঝতে পেরে উনি রাতের বেলায় সত্যি সত্যি বিশুবাবুই ওনার দোকানে এসেছিলেন এবং ক্যাশ বাক্সটা ভেঙে সেই জিনিসটাকে কিন্তু উনি নিষ্ক্রিয় করেন এবং সেটাকে উনি ফেলে দেন। এবং এটা দেখে পরের দিন লালু কাকার প্রচণ্ড রাগ হয় এবং উনি তখন গ্রামের সমস্ত মানুষের কাছে এইটা বলেন যে ওনার ক্যাশ বাক্স ভেঙে কেউ টাকা নিয়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এই বিষয়টা যে বিশুবাবু করছেন সেটা কিন্তু লালু কাকা বুঝতে পারেননি, কারণ উনি খারাপ কাজের জন্য সাধনাকে ব্যবহার করতে, তাই তার মধ্যে সেই ক্ষমতাটা জন্মায়নি যে তিনি বুঝতে পারবেন যে তার এই জিনিসটা কে করলো, তাই তিনি বুঝতে পারেননি। এইভাবে কিন্তু দিনের পর দিন লালু কাকা তার চায়ের মধ্যে বিভিন্ন রকমের তার অপক্রিয়াদির বিভিন্ন উপাদান মিশিয়ে মানুষের কিন্তু দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছিলেন। ভাবুন একবার কি ধরনের ভয়ঙ্কর মন মানসিকতার মানুষ থাকতে পারে। ঠিক এইরকমভাবেই কিন্তু লালু কাকা দিনের পর দিন মানুষের কিন্তু ক্ষতি করে আসছিল তার চায়ের মাধ্যমে। এবারে যখন এই বিশুবাবু, যিনি মহান সাধক ছিলেন, প্রথমে কিন্তু তার কথা অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু ওই ঘটনাটা সেই মুহূর্তে, সেই রাতে যা যা ঘটেছিল সেটাকেও কিন্তু আবার মানুষ অস্বীকার করতে পারছিল না। ওই রকমভাবে কোনো কারণ ছাড়া হুড়মুড়িয়ে লালু কাকার চায়ের দোকান ভেঙে পড়া এবং সেই ভেঙে পড়া জায়গা থেকেও বেশ কিছু কিন্তু খুব অদ্ভুত অদ্ভুত জিনিস, যেমন মরা পাখির জিনিস, মানে দেহাবশেষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট হাঁড়ি, সেই হাঁড়ির মধ্যে কালো তিল, কিছু কিছু জায়গায় সিঁদুর, এরকম নানান জিনিস কিন্তু পরবর্তী সময় পাওয়া যায়। এবং ওনাকে যখন, এই বিশুবাবুকে যখন জিজ্ঞেস করা হয় যে লালু কাকার মতো একটা, যাকে দেখে খুব সাদামাটা মানুষ বলে মনে হচ্ছিল বা মনে হতো সবার, সেই রকম মানুষ একটা কেন কেউ হঠাৎ করে এই রকম কাজ করতে যাবে, তার মানুষের, গ্রামের মানুষের ক্ষতি করে তার কি লাভ, এই কথাটা কিন্তু এই বিশুবাবুকে অনেকেই জিজ্ঞেস করেছিল। তো যেটা জানা যায়, যেটা উনি বলেছিলেন যে আসলে এই ধরনের মানুষ যারা অন্যের ক্ষতি করে বা যারা সাধনাকে নিজের স্বার্থে, নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মানুষের ক্ষতির জন্য ব্যবহার করে, তারা কিন্তু কখনোই খুব একটা ভালো মানুষ হয় না। আর উনি, মানে লালু কাকার কথা আর কি বলছি, উনি ওপর ওপর মানুষের সাথে ভালো ব্যবহার করলেও লালু কাকা কিন্তু মোটেও একজন ভালো মানুষ ছিলেন না, কারণ উনি এই ধরনের, মানে সাধনাকে কাজে লাগিয়ে খারাপ কিছু করার অভ্যেস কিন্তু ওনার মধ্যে অনেক দিন থেকেই ছিল। এবং উনি এই ধরনের, মানে কালো বিদ্যার বিভিন্ন সময় থেকেই কিন্তু প্র্যাকটিস শুরু করেছিলেন। এবং এই প্র্যাকটিস করতে করতে এই সব কিছুরই তো আর কি মাথা কেউ থাকে, যাকে আমরা মাথা বলি বা যেগুলো শেখায়, তো সেরকমই একজনের সংস্পর্শে কিন্তু লালু কাকা এসেছিলেন। এবং যে ব্যক্তি, যে লালু কাকা যাকে গুরু বলে মনে করতেন, সেই ব্যক্তি কিন্তু লালু কাকাকে এই ধরনের একটা কাজ করতে কিন্তু উদ্বুদ্ধ করে। এবং তিনি নাকি লালু কাকাকে বলেছিলেন যে উনি যত বেশি গ্রামের মানুষের ক্ষতি করতে পারবেন, যত মানুষকে উনি ওনার সেই তন্ত্রের জিনিসপত্র দিয়ে তাদের শরীরে সেই জিনিসটা প্রবেশ করাতে পারবেন, ততই কিন্তু সব দিক থেকে লালু কাকার ভালো হবে। এবং এই যে ভালোর কথা আমি আপনাদেরকে বলছি, ভালোটা কিন্তু একটা অন্য রকমের ভালো। সেটা কীরকম? সেটা হচ্ছে ক্ষমতা। লালু কাকাকে উনি যার থেকে এগুলো শিখেছিলেন, তিনি বলেছিলেন যে লালু কাকা যদি গ্রামের মানুষদেরকে বিভিন্ন আছিলায় যদি জিনিসটা দিনের পর দিন খাওয়াতে পারে, তাহলে তাদের মধ্যে যে পজিটিভিটিটা আছে বা তাদের মধ্যে যে শক্তি, সেই শক্তিটা কিন্তু লালু কাকার মধ্যে চলে আসবে। এবং দেখুন, এই লালু কাকার দোকানে চা খাওয়ার বেশ কিছুদিন পর থেকে কিন্তু গ্রামের মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিলেন, অনেক ছেলে মেয়েদের বিয়ে আটকে গেছিল, বিয়ে হচ্ছিল না ওই গ্রামে, এরকম জিনিস কিন্তু ঘটাও শুরু হয়েছিল। এবং লালু কাকা বিশ্বাস করতেন যে উনি যত বেশি এই ধরনের কাজ করতে পারবেন, উনি তত শক্তি বৃদ্ধি হবে। এবং ওনার ধারণা ছিল যে এরকম করতে 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 এত এত মানুষের শক্তি যদি উনি নিজের মধ্যে রাখেন, তাহলে উনি মহান শক্তিধর ক্ষমতাবান একজন মানুষে পরিণত হবেন। এবং শুধু মানুষে পরিণত হবেন তাই নয়, তার এমন ক্ষমতা থাকবে যে প্রত্যেকটা মানুষকে সে নিজের মতো করে কিন্তু চালনা করতে পারবে। এরকম একটা ভ্রান্ত মূল ধারণা কিন্তু লালু কাকার মধ্যে ছিল।
কিন্তু লালু কাকা একটা কথা খুব ভালো করে জানতেন যে ওনার যে আসল যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা যদি ঘুণাক্ষরেও গ্রামের কেউ টের পায়, তাহলে কিন্তু তারা খুবই প্রতিবাদমুখর হয়ে উঠবে এবং তারা কেউই লালু কাকার কাছে আসবে না, চা খাওয়া তো দূরের কথা, তাকে হয়তো গ্রাম থেকেই বের করে দেবে। তো সেই জন্য প্রথমে উনি ভেবেছিলেন যে অন্য কোনোভাবেই কাজটা করবেন, কিন্তু উনি তখন মনে করেন যে উনি যদি অন্য কোনোভাবে কাজটা করেন তাহলে হয়তো উনি সাকসেসফুল হবেন না। সেই জন্য উনি একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবেই নিজের ইমেজটা কিন্তু প্রথম থেকেই গ্রামের মধ্যে তৈরি করার চেষ্টা করেছিলেন, যদিও শেষ রক্ষা হয়নি, কারণ ভগবান উপরে মাথার উপরে আছেন। উনি কিন্তু তখন এই বিশুবাবুকে, যিনি নিজে একজন খুব বড় সাধক ছিলেন, তিনি কিন্তু এই গ্রামে এসে উপস্থিত হন এবং ওই সময় যদি উনি এই গ্রামে এসে উপস্থিত না হতেন, উনি যদি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল না করতেন, তাহলে হয়তো গ্রামে মানে প্রচুর মানুষের হয়তো অনেক ক্ষতি হয়ে যেত। মানুষের যে শরীর খারাপ হচ্ছিল, সেই শরীর খারাপটা হয়তো আরও বেড়ে যেত, মানুষের হয়তো প্রাণহানিও হয়ে যেতে পারত। ভাবুন একবার যে আমরা বাইরে থেকে কত মানুষকে কত রকম দেখি। কোনো মানুষ হয়তো খুব বিনয়ী মনে হয়। আমি আগেকার দিনের কথাও যদি বলি, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে, টিভিতে অনেক মানুষকে দেখি, তারা অনেক রকমের কথা বলেন, আমাদের মনে হয় যে আরে এই মানুষটা তো কত ভালো, কিন্তু সেই মানুষটার ভিতরে কী রয়েছে, সেই মানুষটা অ্যাকচুয়ালি কীরকম, তার মনের মধ্যে কী রয়েছে, এটা তো বোঝা আগেও দায় ছিল আর এখনকার দিনে তো আরও বেশি দায়। তো ভাবুন সেই সময় যদি বিশুবাবুর মতো মহান মানুষ না আসতেন, তাহলে কিন্তু এই গ্রামটাকে রক্ষা করা যেত না। এবং এরকম ঘটনা কিন্তু এর আগেও মানে অনেক জায়গাতেই শোনা যায় যে হঠাৎ হঠাৎ করে গ্রামের উপরে একটা অদ্ভুত অভিশাপের মতো নেমে আসে, মানুষজন অসুস্থ হতে থাকে, মানুষজনের অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এগুলোর পিছনেও হয়তো এরকমই অনেক মানুষের হাত থাকে, যাদেরকে হয়তো ওপর থেকে দেখে বোঝা যায় না যে তারা অ্যাকচুয়ালি এরকম, কিন্তু তারা কিন্তু এই ধরনের খারাপ কাজের সাথে অনেক ক্ষেত্রেই যুক্ত থাকে। তো এইটাই ছিল ঘটনা। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে লালু কাকাকে কিন্তু আর কোনো দিন দেখা যায়নি, কিন্তু এখানেই ব্যাপারটা শেষ নয়। তো তারপরে গ্রামের মানুষেরা নিজেরা আর কি অনেক রকমের আলোচনা হয় এবং বিশু বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি কিন্তু ওই কাজ হয়ে যাওয়ার পরে উনি গ্রামের মানুষদেরকে একটা কথা বলেছিলেন যে তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থাকবে এবং সবসময় মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে আগে বুঝে নেবে যে সেই মানুষটা সত্যি বিশ্বাসযোগ্য কিনা। এসব কথা উনি মানে বলেছিলেন। তো এরপরে তো বহু বছর কেটে যায়। তো এরপরে আমি যে ঘটনাটা বলছি সেটা কিন্তু খুব বেশি পুরনো নয়, এটা ধরুন 10-12 বছর আগেকার কথা। একটা ওই গ্রামেই একটা খুবই আর কি বৃদ্ধ মানুষ একদিন আসে ঘুরতে ঘুরতে। তো সেই মানুষটার অবস্থা ভীষণই খারাপ, ভীষণই মানে সে শীর্ণকায়, অসুস্থ, তার কিছু একটা অসুবিধে রয়েছে যে বিশাল, সেটাও তাকে দেখে বোঝা যাচ্ছে। এবং সেই পুরনো লোক যারা ওই লালু কাকাকে ওই শেষ অবস্থায় দেখেছিল ভাবে পালিয়ে যেতে, তাদের মধ্যে এক দুজন চোখে পড়ে, মানে এক দুজনের চোখে পড়ে ওই লোকটি। কারণ অনেক মানুষই সেই সময় যারা ছিল তারা তার ওখানে উপস্থিত নেই, কেউ কেউ হয়তো অন্য কোথাও চলে গেছে, কিন্তু তাদের মধ্যে যে কয়েকজন আর কি দেখেছিল এবং তারা দেখে বুঝতে পারে, মানে তারা শিওর নয় বাট তারা বুঝতে পারে যে এই ব্যক্তি যে এসেছিল হঠাৎ করে ঘুরতে ঘুরতে, সে তো এই গ্রামের তো নয় বা আশেপাশেরও কোনো গ্রামের নয়, এবং তাকে দেখতে কিন্তু সেই সময় সেই লালু কাকার মতোই। তো অনেকে এটা মনে করেছিলেন যে উনি খারাপ কাজ করেছিলেন বলে ভগবান কিন্তু ওনাকে শাস্তি দিয়েছেন এবং সেই শাস্তি কিন্তু আজও উনি ভোগ করে চলেছেন। উনি বেঁচে আছেন, বেঁচে থেকে কিন্তু উনি ওনার খারাপ কাজের ফল পাচ্ছেন। সুতরাং ভগবান কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। তো যে কেউ যদি কেউ অন্যায় করে আশেপাশে, বা আপনি যদি মনে হয় যে আপনার সাথে কেউ বঞ্চিত করছে, খারাপ কিছু করছে, জানবেন নিশ্চয়ই ভগবান তার বিচার করবেনই। এটুকুই বলার ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।